আজ থেকে বছর খানেক আগে সেই রাজ্যের কর্মচারীরা ধর্মঘটের হুমকি দিয়েছিলেন। আদিত্যনাথকে পর্যন্ত সেই ধর্মঘটি হুমকি দেওয়া কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দাবা মেটাতে হয়েছে। কারণ জানেন যে ধর্মঘট হলে পরে 18 লক্ষ কর্মচারী ধর্মঘটে চলে যাবে, একজনও বাকি থাকবেন না। আর আমাদের এখানে আপনি সরকারের বিরুদ্ধে লড়াই করবেন, আপনাকে টেনে ধরবে অন্যজন। এই যে আজকে করে আন্দোলনেই দেখুন লড়াই হচ্ছে সরকারের বিরুদ্ধে। অন্তত সাধারণ মানুষ যারা রাত্রি দখলের জন্য নেমেছিলেন বা অন্যান্য দাবিতে জাস্টিস ফর আর্টিকল নিয়ে নেমেছিলেন, তাদের মূল ডাকটা কিন্তু এই সরকারের উপরে ছিল। কারণ 2011 সালের পর থেকে একটা এরকম ক্ষেত্র ঘটেনি যেখানে ধর্ষকরা, চিটিংবাজরা, তোলাবাজরা এই সরকারের সহায়তা না পেয়েছে। প্রত্যেকটি ধর্ষণের ক্ষেত্রে এই সরকারের মুখ্যমন্ত্রী তার নিজের আঁচলটা বিছিয়ে সেই ধর্ষক দিকে আড়াল করার কাজটা করেছে। আর যে কোনো তার ব্যতিক্রম হয়নি। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা মুখ্যমন্ত্রীকে কেন টার্গেট করছেন। আমরা বলছি যে আরজি করে ঘটনাতেও মূল ষড়যন্ত্রী ওই মানুষটি। ঘটনা ঘটে যাওয়ার পর থেকে যেভাবে ওনার কাছে সারা রাত জুড়ে ফোন গেছে, যেভাবে উনি দাঁড়িয়ে থেকে ওই নির্যাতিতার দেহটিকে দাহ করার কাজ করেছেন, উনি দায় এড়াতে পারেন না। সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার পরে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। 4 দিন সময় নিয়েছিলেন। রাজ্য পুলিশের তার অনুগত ভাড়াটে আইপিএস অফিসারদের বলেছিলেন, বাবা একটু তোমার ভাইদিকে আড়াল করার জন্য যা করার সেটা করে দাও। তার অনুগত আইপিএসটা করে দিয়েছেন। আর বলি হয়েছেন কারা? তালি থানা ওসি। তাই নন আইপিএস ক্যাডারের যারা আমাদের পুলিশ বন্ধুরা আছেন তাদেরকে একটা কথা বলে যায় যে উপরতলার কোন মৌখিক আশ্বাসে, কোন মৌখিক নির্দেশে কোনো কাজ করবেন না। প্রতিবাদ করুন, আপনাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ থাকবে। আপনারা বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ আবার আমাদের পাশে কিভাবে থাকবে, একটা গল্প বলি শুনুন। আমাদের নেতৃত্ব সুবীর সাহা, তাকে বদলি করা হয়েছিল, সরকারি কর্মচারী। আমরা দপ্তরে দরবার করলাম, ডাইরেক্টরের উপর প্রচন্ড চাপ পড়ল। তারপরে শুনলাম নবান্ন থেকে নাকি ডাইরেক্টরকে হুমকি দেওয়া হয়েছে যে ইমিডিয়েট তুমি ফাইলটাকে রিলিজ করে ওকে ট্রান্সফারের ব্যবস্থা করো। সুবীর সাহা মেডিকেলে ছিলেন, তার মধ্যে তাকে রিলিজ করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে হুগলি ধনিয়াখালী থেকে সুদূর দার্জিলিং জেলায় সান্দাকপুর নিচে সুকিয়া পর্যন্ত। আমরা স্যাটে গিয়ে মামলা করলাম। স্যাটের বিচারপতি এত ভয় পেলেন যে যেদিন সুবীর সাহার মামলা শুনানি হবে তার আগের দিন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন আগামী 2 তারিখ পর্যন্ত 15 দিনের জন্য, 18 দিনের জন্য স্যাটে কোনো মামলার শুনানি হবে না। এবং এই যে মামলাগুলো সেগুলো অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যাবে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মুভ করলাম। হাইকোর্টে তৈরি করে মামলা ফাইল হলো, শুনানি হলো। সুবীর সাহার মামলার উপরে স্টে পড়ে গেছে এবং স্যাটকে নির্দেশ দেওয়া হয়েছে 3 সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি করে তোমাকে রিপোর্ট দিতে হবে। আমাদেরকে বলা হয়েছে মামলার যদি সঠিক বিচার না পায় হাইকোর্টে আবার আসবে। এটা এই প্রথম ঘটনাটা ঘটনা মামলা। এবং কথা দিচ্ছি যে কোনো সরকারি কর্মচারী পুলিশের সাথে ঘটনা ঘটালে পরে আমরা আছি। অন্যায় করলে পরে স্যাটে মামলা ঠুকুন, দায়িত্ব আমরা নেব কিভাবে মামলাটাকে রুখতে পারি। কিন্তু এই উপরতলার আইপিএস অফিসারদের নির্দেশে কাজ করবেন তাহলে টালা থানা বস্তু হবে। যে আইপিএস অফিসার নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু উচ্চতলে পোস্টিং নিয়ে কেটে পড়েছেন। ঠিক আছে, বলবো লড়াইটা করুন। এই লড়াইটা কেবলমাত্র বিয়ে বৃদ্ধির লড়াই নয়। লড়াইটা আমরা বলছি যে আমরা এখানে যারা বসে আছি সাধারণ মানুষকেও বলছি, আমরা যারা যারা সরকারি অফিসে কাজ করি বা শিক্ষকতা করি বা অন্যান্য জায়গায় চাকরি করি, আমাদের অফিসের ঠিকানাগুলোকে দিয়ে দেবো, আপনারা যাবেন, গিয়ে দেখবেন আমরা কি করি। আমরা উপযুক্ত কাজটা করি বলে উপযুক্ত পারিশ্রমিক চাইছি। এবং রাজ্যের মানুষকেও বলছি যে কর্মে ফাঁকি দেওয়ার আমাদের যে ট্র্যাডিশন তৈরি হয়েছে সেই ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসুন। এই বাঙালি জাতির এত দুর্দশার কারণ আর অন্য কিচ্ছু নয়।
আমাদের কর্মবিমুখতা, এই কর্মবিমুখতাকে কাটাতে হবে। আপনি যদি কর্মবিমুখ হন, তাহলে যার কাজটা করছেন তিনি সুযোগ পেয়ে যান বঞ্চনা করার। ওই তিনি তো নিজের লোকেদেরকে বঞ্চিত করেননি। পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং এমএলএদের বেতন কিন্তু সারা ভারতের এগিয়ে থাকা রাজ্যগুলোর বেতনের থেকেও বেশি। পশ্চিমবঙ্গের আইএএস আইপিএস অফিসারদের বেতন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। সর্বভারতীয় হারেই তারা বেতন পান, তার সাথে আরো অনেক অনেক উপকরণ পান। বঞ্চিত হচ্ছেন কারা? আপনার বাড়ির ছেলেরা। যে শিক্ষিত মানুষ ভাবছেন আপনার বাড়ির ছেলেরা ডাক্তার হবে, তাকে জানিয়ে রাখি তার জন্য এই সরকার 10,000 টাকার ডাক্তারির পোস্ট ক্রিয়েট করে রেখেছে। খুশি হবেন তো? আপনার ছেলেটা ডাক্তারি পাস করার পরে 10,000 টাকায় চাকরি করবে। যে মানুষটা ভাবছেন যে আমার ছেলেটা পিএইচডি করার পর কোনো প্রফেসর হবে, তাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপাততভাবে স্থায়ী নিয়োগ বন্ধ। 15,000 টাকায় আপনার ছেলেটাকে নিয়োগ করা হবে। আপনার ছেলেটার মেধার দাম 15,000 টাকা বলে বিশ্বাস করেন? যদি না করেন, তাহলে যে লড়াইটা সংগ্রামী যৌথমঞ্চ দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে লড়ছে, তার সশরীরে যদি দিতে না পারেন, অন্তত পক্ষে মানসিক ভাবে দিন। আমাদের অনেক সাধারণ মানুষ আছেন, যখন সরকারি কর্মচারীদের কথা শোনেন বলতে সরকারের বিষয়ে কোনো কাজ হয় না। একটা কথা জানিয়ে রাখি, যে ধরুন আপনি যে কারখানায় কাজ করেন, সেই কারখানায় 5 জনের একটা কাজ আছে। সেই কাজটা যদি ম্যানেজমেন্ট আপনাকে একা করতে বলে, ধরুন একটা মিষ্টির দোকানে 5 জন মিলে সেলসম্যান আছে, মালিক 4 জন সেলসম্যানকে সেলাই করে দিল। আপনাকে বললো যে আপনাকে একাই কাজ করতে হবে। আপনি খরিদ্দারদেরকে সেই একই রকম পরিষেবা দিতে পারবেন তো? যে উদাহরণ দুটো দিলাম, সেই উদাহরণ দুটো সরকারি ডিপার্টমেন্টের উদাহরণ। অধিকাংশ স্কুলগুলোতে শিক্ষক নেই, অধিকাংশ সরকারি ডিপার্টমেন্টে স্থায়ী কর্মচারী নেই। যাদেরকে দেখছেন তারা অস্থায়ী কর্মচারী, তাদেরও কাজকর্ম বাধা আছে। তারা কেন করবেন সরকারি স্থায়ী কর্মচারীর মতো কাজ? মাসের শেষে তো 7,000 টাকা থেকে 10,000 টাকা বেতন পান। কিভাবে তা চলবে? এই যে গোটা রাজ্যটাকে সিভিক করার পরিকল্পনা, এখান থেকে যদি রুখতে হয়, তাহলে লড়াইটা এইভাবেই লড়তে হবে। বিগত 2 বছর ধরে সব থেকে বেশি আক্রমণের মুখে যারা পড়েছে তারা সংগ্রামী যৌথ মঞ্চ। এই করতে গিয়ে আমাদের 2জন আরজি করের আন্দোলন হলো। অনেক রাত দখল দিন দখলের লড়াই দেখলেন, কারোর গায়ে আতঙ্কিও লাগেনি, আঁচল লেগেছে সংগ্রামী যৌথ মঞ্চের গায়ে। কারণ আমরা প্রশ্ন তুলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে কেন, স্বাস্থ্যমন্ত্রীকে কেন কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না? এই দাবি কিন্তু কেউ তোলেনি। একমাত্র আমরা বলেছিলেন যে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তাকে কাস্টডিতে নেওয়া হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, আসল কালপিরিক বেরিয়ে আসবে। যখনই আমরা এই দাবি করেছি, আমাদের উপর আক্রমণ নেমে এসছে। আমাদের এক সাথীকে সাসপেন্ড করা হয়েছে, শুভঙ্কর ওখানে বসে আছে। আমরা সেই লড়াইটা লড়ছি। কিরকম ভাবে লড়ছি? স্যাটে মামলা করেছিলাম, যে স্যাটে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে 2 জন করে বিচারপতি থাকার কথা। কয়জন? এক একটা বেঞ্চে 2 জন করে থাকবে। আছে হচ্ছে 1 জন, যাকে রেখেছেন তিনি প্রত্যেকটা কেসের ক্ষেত্রে জিজ্ঞাসা করেন নবান্নে এই মামলাটার কি রায় দেবে। তিনি একজন প্রাক্তন আইএএস অফিসার এবং বিশেষভাবে অনুপ্রাণিত ব্যক্তি। তিনি রায় দেন না। সরকারি কর্মচারীদের কাছে স্যাট হচ্ছে একটা স্বপ্নের মতো। শুভঙ্কর ব্যানার্জির মামলা আমরা একটা শুনানিতে হাওয়া করে দিয়েছি। উনি রায়টাকে রিজার্ভ রেখেছেন। আমরা ঠিক করেছি যে হাইকোর্টের শীতের ছুটির পরে, বড়দিনের ছুটির পরে হাইকোর্ট খুললে ওইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে নিয়ে আসবে। সেটার বিচারপতি অনির্দিষ্টকালের জন্য রায়কে রিজার্ভ করে রাখতে পারেন। লড়াইটা আমরা ছাড়িনি, আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইটাকে দিয়ে যাচ্ছি। আমরা নবান্ন অভিযান দেখেছিলাম 27 সেপ্টেম্বর।
তারপরে কলকাতা সহ প্রত্যেকটা থানাতে 9খানা থানাতে আমার নামে মামলা দেওয়া হলো, আমি নাকি মূল কনস্পিরেটর। অথচ আমার একটা ফুটেজে দেখাতে পারিনি যেখানে পুলিশকে একটা ফুল ছুড়েও আমি মেরেছি, বরং তারা মারছেন তার বহু ফুটেজ আমাদের কাছে আছে। তারপরেও আমাদের বিরুদ্ধে অভিযোগটা করা হলো এবং তারপরেই আমাদের দুজন সাথীকে সুদূরে বদলি করা হলো। আমরা কিন্তু দমে যাইনি, মাননীয় দরজার কাছে বলতে এসেছি যে এই প্রতিহিংসা যদি বন্ধ না করেন তাহলে 26 সালে আমরা সরাসরি আপনার গদি উল্টানোর ডাক দেব। আর সেটা যদি সেই প্রতিপক্ষে যদি মোকাবিলা করতে আপনি না চান, প্রতিহিংসা বন্ধ করতে হবে এবং এই রাজ্যের মানুষের জন্য কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। কনস্ট্রাকটিভ কাজ বলতে কি বোঝায়? একটা সরকারের কাজ পরিকাঠামো উন্নয়ন। পশ্চিমবঙ্গে আমরা পরিকাঠামো বলতে কি বুঝি? ধরুন এখানে রাস্তা তৈরি হচ্ছে, এখানে রাস্তা তৈরি শুরু হলো, ওই পারে গিয়ে শেষ হলো, ওই পারে গিয়ে যখন শেষ হবে তখন এই পারে রাস্তাটা ভাঙতে শুরু করবে। কারণ এই রাস্তাটা তৈরির দায়িত্বে যে কন্ট্রাক্টর আছেন তার কাছ থেকে 50% কাটমানি কালীঘাটে জমা পড়ে গেছে, বাকি 50% টাকাতে তিনি কি কাজ করবেন? পশ্চিমবঙ্গের একটা রাস্তা দেখান যেটাতে তালি টাপ্পা মারা নয়। গোটা কলকাতা জুড়ে আপনি গাড়ি চালাতে পারবেন না, বসে থাকতে পারবেন না। আমরা প্রশ্ন তুলব না? আপনার এমন কোন জায়গা আছে একটা পিচ রাস্তা তৈরি করলে সেই পিচ রাস্তার মেয়াদ মোটামুটি 5 বছর থাকে? এটাই নীতিটা হচ্ছে। আমাদেরকে পিডব্লিউডি ডিপার্টমেন্টের লোকজন বলছে যে এরা চায় যে রাস্তাটা কত তাড়াতাড়ি ভাঙে। একটা পিচ রাস্তার মেয়াদ 3 মাসও চলে না, বৃষ্টি হতে হবে না, এমনি গাড়ি ঘোড়া চলে এমনি পিচ উঠে চলে যায়, থাকেই না পিচ। একটা ঢালাই রাস্তা যদি তৈরি হয় তার মিনিমাম মেয়াদ হচ্ছে 27 বছর, আর এখানে 27 মাসও পেরোয় না। কারণ যত কাজ হবে তত কাটমানি আসবে, তত জনগণের সর্বনাশ হবে। এই টাকাগুলো কিন্তু আকাশ থেকে আসে না সাথী, এই টাকাগুলো হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা। এই টাকাটা মিসইউজ হচ্ছে বলে আজকে পশ্চিমবঙ্গে স্থায়ী নিয়োগ নেই, কর্মচারীরা ডিএ পায় না, অস্থায়ী কর্মচারীদের জীবন ঝুঁকি সহ করা হয়েছে। জনগণের জন্য কোন পরিকাঠামো উন্নয়ন নেই। হসপিটাল আছে, বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের টাকাতে, কিন্তু সেখানে যে ডাক্তার নার্স নিয়োগ করতে হবে সে সদিচ্ছা নেই। রাজ্যের মানুষের কাছে যাওয়ার কোন জায়গা নেই এবং এখন শুরু হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড ধরানো হলো, মানুষ উৎফুল্ল হলেন, সরকার আমাকে নার্সিংহোমে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, তারপর তার সুবিধা কমতে শুরু করলো। আর এই অবসরে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে শেষ করা হলো। এখন ওই স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে বাড়িতে সাজিয়ে রাখার একটা ব্যবস্থা। এর মাঝখানে যত বেসরকারি নার্সিংহোম আছেন সেটা এখন ব্যানার্জি পরিবারের দখল। আপনারা হয়তো জানেন না, কিন্তু আমরা সেটা জানি। বড় বড় নার্সিংহোম এখন তারা কিনে নিয়েছে। যাবেন কোথায়? চুরি নিয়ে বসে আছে, সরকারি চুরি, বেসরকারি চুরি, যেদিকে যাবেন। রাজ্যের মানুষ যদি এখনো পর্যন্ত জনধনকেই সরকারি উন্নয়ন বলে ভেবে নেন, তাহলে বলবো যে আরো অন্ধকারে এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকুন। কোন সরকারের কাজ কোনদিন জনধন হতে পারে না। এই জনধনের রাস্তাতে হেঁটে একের পর এক রাজ্য দেউলিয়া হয়ে যাচ্ছে। গত মাসে হরিয়ানা সরকার তার কর্মচারীদের বেতন দিতে পারেনি, এত পরিমাণে ঝোলা